নমস্কার। আজকের আলোচনা বিশ্ব সংঘ পর্যায়ের সপ্তম পর্যায়। এর আগে ব্যক্তি এবং পরিবার নিয়ে কিছু কথা বলা হয়েছিল এবং এই ব্যক্তি এবং পরিবারগুলো যেভাবে ব্যতিক্রমে চলছে তাতে যে কী অসুবিধা এবং কেন ব্যতিক্রমে চলছে, এখান থেকে ফিরিয়ে আনা একান্ত প্রয়োজন। তার জন্য একটা নিয়ন্ত্রণ দরকার বা একটা সুন্দর গাইডলাইন। আজকে আমরা এই পর্যায়ে সংস্থা এর উপরে আলোচনা হবে, অর্থাৎ সারা পৃথিবীতে দেশে বিদেশে হাজারো রকমের সংস্থা রয়েছে, অসংখ্য সরকারি সংস্থা, অসংখ্য বেসরকারি সংস্থা। কিন্তু এই সংস্থার যারা পরিচালক এবং পরিচালনায় যারা সহায়তা করছে, তাদের মধ্যে যদি ক্রম না থাকে, অর্থাৎ ব্যতিক্রমের মাত্রা যদি বেশি থাকে, তবে সেই সঙ্গ কখনো ঠিকভাবে পরিচালিত হতে পারে না। কেন? আমরা এর আগেই জানিয়েছি বা আলোচনা হয়েছে যে ব্যতিক্রম করাই হচ্ছে রিপুরা। কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এদের দ্বারা পরিচালিত হয়ে যখন কোনো সংস্থার কর্ণধার সেই সংস্থাকে পরিচালনা করে, তা কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। ওই সংস্থার যারা দুর্বল ব্যক্তি, ওই সংস্থার যারা সাত্ত্বিক মনোভাব সম্পন্ন ব্যক্তি, তাদের হয়ে যায় সমস্যা। তাদের জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনই একটি সংস্থার কথা আজকে আলোচনা হবে। সংস্থাটি পশ্চিমবাংলার একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে যারা চাকরি করে, অর্থাৎ মাস্টারমশাই, তারা প্রত্যেকেই কম করে মাস্টার ডিগ্রি করা ব্যক্তি, আর তাদের মধ্যে বেশিরভাগ পিএইচডি করা আছে, পোস্টডক করা আছে। এত শিক্ষিত ব্যক্তি, এত শিক্ষিত, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ চালকলা বিদ্যায় শিক্ষিত। শ্রীরামকৃষ্ণের ভাষায় চালকলা বিদ্যায় শিক্ষিত এই সমস্ত ব্যক্তিগণের মধ্যে কীভাবে ক্রম ব্যতিক্রম লক্ষ্য করা যায় তা একটু দেখা যায়। এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনি কি করলেন? তার সঙ্গে তার সমভাবাপন্ন ব্যক্তিরা তাকে সাহায্য করবে এমন কিছু প্রফেসরদের নিলেন, নিয়ে যে কোনো পরিকল্পনা যখনই সংগঠিত করছে, 1 কোটি টাকার পরিকল্পনা হলে 1.5 কোটি টাকা প্রজেক্ট তারা পায়। সেখানে 1 কোটি টাকাও ঠিকমতো খরচ হয় না, বাকি টাকাটা তাদের পকেটে যায়। কোনো এক ব্যক্তি সিনিয়র বেসিস প্রফেসর নিয়োগের নিয়ম আছে বা প্রমোশনের নিয়ম আছে, সরকারি নিয়ম। সেখানে পয়সা খেয়ে কিংবা স্বজন পোষণের মাধ্যমে সেই ব্যক্তি, যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি সিনিয়র, তাকে না নিয়ে জুনিয়র একজনকে নেওয়া হচ্ছে। সেখানেও পয়সার নয়ছয়। এইভাবে বিভিন্ন প্রজেক্ট থেকে অসংখ্য টাকা, প্রচুর পরিমাণে টাকা নয়ছয় হয়। এবং এরকম স্বজনপ্রীতি কিংবা পয়সাপ্রীতি, অর্থপ্রীতি এসবের কারণে অযোগ্য ব্যক্তি, কখনো জুনিয়র ব্যক্তিরা বড় পোস্টে চলে যাচ্ছে। এই রকম অবস্থা দেখে বিবেকবান কয়েকজন প্রফেসর প্রত্যেক সংস্থার মধ্যে, প্রত্যেক পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা
সংস্থায়, প্রত্যেকটা দেশের সংস্থা হোক, বিদেশের সংস্থা হোক, আন্তর্জাতিক সংস্থা হোক, সমস্ত ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, বর্তমানে ব্যতিক্রমী ব্যক্তিদের সংখ্যা বেশি, কিন্তু এই ব্যতিক্রমী ব্যক্তিদের মাঝেও দু চারজন বিবেকবান ব্যক্তি লক্ষ্য করা যায়। তারা এই অপচয়, তারা এই যে অনিয়ম, তারা এই যে ব্যতিক্রম সহ্য করতে না পেরে প্রতিবাদ করে। এই প্রতিবাদ করতে গেলেই সমস্যা, বাদ সাধলেই সমস্যা। কেননা কামনার বস্তু পেতে বাধা সৃষ্টি হলেই ক্রোধের জন্ম হয়, হিংসার জন্ম হয়। এই ক্রোধ এবং হিংসার সমন্বয়ে সেই ব্যক্তি, সে ভাইস চ্যান্সেলর হোক আর পিএইচডি করা ব্যক্তি হোক, তার ভিতর যে আসরিক বৃত্তিগুলোর ক্রিয়েটিভ অবস্থা তৈরি হয়, ক্রিয়েট করে, অর্থাৎ সৃষ্টি হয়, তার থেকে তার যে ক্রিয়াকর্ম সংগঠিত হয় তা কখনোই ক্রমের পথে পরিচালিত হতে পারে না। এরকমই একটা ঘটনা, একজন ব্যক্তি, তাকে নাম বলা হচ্ছে না, সে পিএইচডি করা একজন বিজ্ঞানী, তার সঙ্গে কয়েকজন ব্যক্তি ছিল। তারা যখন প্রতিবাদ করল, সুযোগ বুঝে ওই ব্যক্তির নামে, ওই বিজ্ঞানীর নামে এমন একটি চিঠি লিখে দিলেন, এমন একটি নিয়ম তৈরি করলেন, সে মাইনা পাবে না। এবং পরবর্তীকালে দেখা গেল যে কারণ দেখানো হয়েছে সেই কারণটি সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে গেল। কিভাবে না, কারণ দেখানো হয়েছে যে ওই ব্যক্তি, ওই বিজ্ঞানী একটি দিনে অফিসে আসেনি। দেখা গেল সেই দিনটি ছিল গ্রীষ্মের ছুটির দিন এবং ছুটির দিন, অথচ তার কলমে জোর আছে, যেহেতু সে সর্বোচ্চ চেয়ারে বসে আছেন ওই ইউনিভার্সিটির। তার ফলে তার ওই লেখার কারণে তার মাইনা বন্ধ হয়ে গেল ওই বিজ্ঞানীর। তার বাড়িতে পরিবার আছে, সন্তান আছে, অথচ মাইনে পেল না। এই মাইনে পাওয়ার প্রস্তুতি বা নেওয়া শুরু করছে, কিভাবে সেই মাইনেতে আবার আসা যায়। ঘটনাক্রমে ওই ভাইস চ্যান্সেলরের এমন অবস্থা হলো, বাধ্য হয়ে স্টুডেন্টদের কাছে মার খাওয়ার ভয়ে তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। যার ফলে রাতারাতি সরিয়ে দেওয়ার পর সেইভাবে খুব শীঘ্রই তাকে আরেকজন ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হলো সেখানে। ঘটনাক্রমে সেই ভাইস চ্যান্সেলরের মধ্যে একটু বিবেক ছিল বা আছে, তাই ওই বিজ্ঞানী তার সহায়তা পেতে শুরু করলো। কিন্তু তবুও একটি প্রসেসের মধ্যে চলতে চলতে 14 মাস লেগে গেল তার মাইনে চালু হতে। এই সমস্ত সংস্থাগুলো এইভাবে চলছে, চিন্তা করা যায়। এবার দেখা যাক তাহলে এই যে সংস্থাটি একটা সরকারি সংস্থা, একটা বড় সংস্থা, ইউনিভার্সিটির মধ্যে অবস্থা, সেখানে ছাত্রছাত্রীরা যায় জ্ঞান অর্জনের জন্য। হ্যাঁ, অবশ্যই সেখানে নৈতিক জ্ঞান পাওয়া যায় না, ক্রমে চলার জ্ঞান পাওয়া যায় না, এক কথায় মানুষ হওয়ার জ্ঞান সেখানে পাওয়া যায় না। সেখানে আগেই বলা আছে, এটা খ্যাটন বিদ্যা, খ্যাটন লাভের জন্য বিদ্যা অর্জন করা হয় এখানে। তাই এই সমস্ত প্রফেসর, এই সমস্ত ভাইস চ্যান্সেলরদের মধ্যে নৈতিক শিক্ষা তৈরি হয়নি, মনুষ্যত্বের শিক্ষা যেহেতু পায়নি, তাই যেভাবেই হোক নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা কথা বলে হোক, মিথ্যা আচরণ করে হোক, মিথ্যা প্রচার করে হোক, এমনকি ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন করে হোক, যেভাবে হোক, বা অন্যান্য প্রফেসরদের নির্যাতন করে হোক, যেভাবে হোক অর্থ চায়।
আচ্ছা, এরা কি কখনো ভাবে না যে এত অর্থ নিয়ে কি করবে? যে যার যত বেশি অর্থ থাকে তার ভিতরে কামনা বাসনা তত বেশি বৃদ্ধি পায়। যখন কারোর পকেটে অর্থ কম, তখন খুব বুদ্ধি করে পয়সা খরচ করে। কিন্তু ওই ব্যক্তির পকেটে যখন পয়সা বা টাকা পয়সা অধিক হয়ে যায়, তখন সে বুদ্ধি করে পয়সা খরচ করে না, ওই পয়সা বা অর্থই তাকে বুদ্ধি যোগায়। এটা কিনতে হবে, সেটা কিনতে হবে। অর্থাৎ তার ভিতরে যখন তার অর্থ কম ছিল, সংসার চালাতে হয় কোনো রকম কষ্ট সৃষ্টে, সেই অবস্থায় দেখা যায় অনেক কামনা বাসনা উকি দিলেও তা ফুলফিল করা যায় না, সার্থক করা যায় না। তাই যখনই অর্থের আগমন হয়, অধিক অর্থের আগমন হয়, সেই অধিক অর্থ তার ভিতরের কামনা বাসনাগুলো যা এতদিন চাপা ছিল তা উঠে আসে। তাই তার ভিতরের আসরিক প্রবৃত্তিগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে সে যে কর্ম করে তা হয় সম্পূর্ণ কামনা বাসনাগ্রস্ত, আসরিক ভাবাপন্ন। এবং ওই ভোগ যখন শুরু হয় তার মধ্যে ভোগের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। এই ভোগের মাত্রা বৃদ্ধি পাওয়াতে তাতে যে ইন্দ্রিয় চরিতার্থের যে সুখ লাভ করে, সেই সুখ আরও বেশি পাওয়ার জন্য আরও বেশি পয়সা চায়। সেই পয়সা আরও বেশি লাভের জন্য যে কোনো উপায়ে তাকে পেতে হবে। চুরি করে হোক, ঠকিয়ে হোক, অন্য কাউকে বসিয়ে হোক, ইনকাম করতে হবে, এই ভাবনা তার মধ্যে এসে যায়। অথচ সে একটি ইউনিভার্সিটির, নামকরা একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সরকার দ্বারা পরিচালিত। সরকার এই লেভেলে এসে আর কোনো গাইডেন্স দিতে পারে না। ওই সংস্থা বা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট সরকারি নিয়ম আছে। সেই সরকারি নিয়মগুলোকে মানে অপপ্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করে। এই অপপ্রয়োগ করার যে বন্ধ করার যে গাইডলাইন, সেটা সরকার করে উঠতে পারে না। কেননা সে থাকে দূরে, তাই সব কিছু বুঝে উঠতে পারে না, সব কিছু দেখতে পারে না। আর যাদেরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া আছে তারা যদি দেখেও না দেখে গান্ধারীর মতো, তাহলেও সরকারের কিছু করার নেই। এইভাবে সংস্থাগুলো চলছে। এবং কিন্তু পরিণাম কি? ওই তো রাতারাতি তাকে পালাতে হলো। পরিণাম তো ছাড়ে না, পরিণাম বাপকেও ছাড়ে না, পরিণাম ভুগতেই হবে। ভালো কর্ম হলে ভালো ফল পাওয়া যাবে, মন্দ কর্ম হলে মন্দ ফল পাওয়া যাবে। এটা কেন জীব আগে বুঝতে পারছে না, বা বুঝতে পারলেও তা কন্ট্রোলে আনতে পারছে না। আজ যখন সেই ব্যক্তির বিপদ হবে, আপদ হবে, তখন যারা এতদিন তাকে সাহায্য করেছিল তাদেরকেও সবাইকে পাবে না, কাউকে কাউকে হয়তো পেতে পারে। তাই ওই যেখানে সরকারের নিয়ন্ত্রণ পৌঁছাচ্ছে না, সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। তুমি কি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো? তাহলে তো সেই আসরিক ভাবকে আশ্রয় নিতে হয়, কাম, ক্রোধ, লোভ এদের আশ্রয় নিতে হয়, হিংসার আশ্রয় নিতে হয়। আর এই অবস্থায় থেকে তুমি তো শান্তি পাবে না, কেউ শান্তি পেতে পারে না। এই জ্ঞান যদি আমরা ঠিকভাবে অর্জন করতে পারি যে ব্যতিক্রমে গেলে আমাদের ছাড় নেই, আর ব্যতিক্রমের পরিণাম বিষময়, অশান্তিময়, দুঃখময়, জ্বালাময়, যন্ত্রণাময়। তাই আমাদের সংস্থা হোক, পরিবার হোক, ব্যক্তি হোক, ক্রম অর্থাৎ মনুষ্যত্বের প্রভাবে থাকতেই হবে। এই মনুষ্যত্বের প্রভাবে না থাকলে আমাদের রেহাই নেই।
আমাদের ঠকতেই হবে, এবং এইভাবে উপার্জিত যে অর্থ, সে অর্থ ঠিক কাজে লাগবে না, এবং দেখা গেল আরও বেশি অর্থ বা ওই অর্থ যেভাবেই হোক নষ্ট হয়ে যাবে। একদিন একটি লোক, সে মুহুরির কাজ করে, সে একটা কাজে গিয়ে দেখলো 50 টাকার খরচ হবে, অর্থাৎ 50 টাকার তার বাইকের তেল বা অন্য কোনো ট্রাভেলিং অ্যালাউন্স যেটা আছে সেটা খরচ টরচ করে বড়জোর 100 টাকা খরচ হয়। সেখানে থেকে আরও সে 50 টাকা বা 100 টাকা বেশি নিলে 200 টাকা তার বিল করা যায়, কিন্তু সে বিল করছে 500 টাকা। তো এইরকম একজনের কাছ থেকে 500 টাকা নিয়ে ঘরে এলো, ঘরে এনে টিউবওয়েলে গিয়ে হাত পা ধুতে গিয়ে মোবাইল ফোনটা বালতির জলের মধ্যে পড়ে গেল। তুলে যখন দেখা গেল কিছুটা বেকল হয়ে গেছে, কাজ করছে না, সে মোবাইল ফোনের দোকানে গেল। মোবাইল ফোনের দোকানে গিয়ে যখন দেখে, সেই যে মেকানিক, সে যখন দেখলো, দেখে ভাবছে এর ভিতরে মাত্র 50 টাকা খরচ আছে, তার শ্রম এই সব মিলিয়ে 100 টাকা বিল করলেই হয়ে যায়। কিন্তু তার লোভ হচ্ছে, তার চাওয়া হচ্ছে 500 টাকা। তাই বললো, দেখো বেশ সমস্যা হচ্ছে, একদিন রাখতে হবে, না রাখলে হবে না, 500 টাকা লাগবে। ও দেখছে এরা ফোন, দামি জিনিস, ফোন ছাড়া কাজ হবে না, সমস্যা, ঠিক আছে 500 টাকা দেওয়া হবে, আপনি কাজটি করে দিন। ঠিক এইভাবে ফাঁকি দেওয়ার পয়সা, চুরি করার পয়সা আরেকজন ফাঁকিবাজ বা চোর নিয়ে চলে যাবে। এই জন্য একটা কথা আছে শাস্ত্রে, চোরের বাড়িতে চুরি হয়, সাধুর বাড়িতে কখনো চুরি হতে পারে না। প্রকৃত মানুষ যে, তার বাড়িতে কখনো চুরি হতে পারে না, তার পয়সা কখনো কেউ নেবে না। সে যদি দরজা খুলেও রাখে কেউ পয়সা চুরি করার জন্য বা অন্য কিছু চুরি করার জন্য, কেউ ঢুকবে না। তা যাক, আজকে একটি সংস্থার কথা বলা হলো। আমাদের এর পিছনের যে শিক্ষা নেই, যে শিক্ষা না থাকার জন্য আজ এই ভাইস চ্যান্সেলর এইভাবে একজন সৎ বিবেকবান বিজ্ঞানীকে কষ্ট দিল, তার পরিবারকে কষ্ট দিল, সেই শিক্ষা আমাদের দরকার। তাই কোনো সংস্থা, কোনো পরিবার, কোনো ব্যক্তি মনুষ্যত্বের শিক্ষা ছাড়া জীবন পরিচালনা করলে তার জীবন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। ক্রম ব্যতিক্রম আসবেই, আর এই ব্যতিক্রমের ফল বিষময়, এই ব্যতিক্রমের ফল দুঃখময়, জ্বালাময়, যন্ত্রণাময়। তাই তার জন্য দরকার টোটাল একটা গাইডেন্স, শিশু বয়স থেকে শুরু করে সমস্ত এলাকায়, সমস্ত স্তরে, সমস্ত পর্যায়ে এমন একটা গাইডেন্স দরকার, কমন গাইডেন্স, টুকরো টুকরো সংস্থার থেকে নয়, বিশ্বসংঘের গাইডেন্স। এবং এই বিশ্বসংঘ পরিচালনা করবে অবশ্যই সেই সমস্ত ব্যক্তি যারা সর্বদা ক্রম কর্তব্যে আছে, মনুষ্যত্বে আছে। তাদের দ্বারা পরিচালিত হলেই তবে এই সংস্থাটি ঠিক চলবে, না হলে সমস্ত সংস্থা, বিশ্বে যেমন সংস্থাগুলো, সমস্ত সংস্থার ক্রম ব্যতিক্রমে চলছে, তেমনই চলতে থাকবে। কোথাও ক্রমের ভাগ কম, কোথাও ব্যতিক্রম বেশি, কোথাও ব্যতিক্রম সামান্য একটু কম হলেও ব্যতিক্রম রয়েই গেছে। কেননা আমরা ব্যক্তি, যে মানুষ, ব্যক্তি সত্তায় তৈরি হয়নি, ব্যক্তি সত্তায় মানুষ হয়নি, ব্যক্তি সত্তায় ক্রম কর্তব্যে আসেনি, তাই সংস্থাও ঠিকমতো চলতে পারে না। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। নমস্কার, সকলে ক্রমে থেকো, সকলে আনন্দে থেকো।